একদম বেস লেভেল থেকে খুব মন দিয়ে শোনো। সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্সটা একদম যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় এবং পুরোপুরি বোঝো, সেটার জন্য কতগুলো কনসেপ্টের দরকার আছে। সেটার জন্য ফার্স্ট কনসেপ্টের দরকার আছে, দ্যাট ইজ কোনো একটা অ্যাটমের স্ট্রাকচার, ইলেকট্রন কি করে থাকে। আমরা একদম ছোটবেলার থেকে পড়ে আসছি কি মাঝখানে নিউক্লিয়াস থাকে, তাই তো? নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ। আর এর চারিদিকে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন অরবিটে কে রোটেট করে? ইলেকট্রন রোটেট করে। এস আর নো? এর বিভিন্ন দিকে ইলেকট্রন রোটেট করে। ইলেকট্রনের চার্জ কি? মাইনাস, নেগেটিভ চার্জ। এরকম এই মাইনাস চার্জ গুলো কি? ইলেকট্রন। আর এইটা কি? নিউক্লিয়াস। সেন্টারে কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বিভিন্ন অরবিটে রোটেট করতে থাকে। এইবার আমার একটা প্রশ্ন হলো, ইলেকট্রন যত দূরে যাবে নিউক্লিয়াসের থেকে, তত ওর এনার্জি বাড়বে না কমবে সেটা তো পরে যাচ্ছি আমি, সেটা আমি এখনই বলবো। তো যে কোনো একটা অরবিটে তোমরা একটা জিনিস পড়েছিলে, এটাও একটা অরবিট ধরো, এখানেও কিছু ইলেকট্রন আছে। তো যখন কোনো প্রত্যেকটা অরবিটে তোমরা 9 10 বা 11 হয়তো পড়েছো কেমিস্ট্রিতে, কোয়ান্টাইজেশন অফ এনার্জি বলা হয়। প্রত্যেকটা অরবিটে, যেই অরবিটে ইলেকট্রন ঘুরছে সেই অরবিটের এনার্জি একটা থাকে। তো ইলেকট্রন যেই অরবিটে থাকে, ইলেকট্রনের এনার্জিও সেই অরবিটের এনার্জির সাথে সমান হয়, তাই তো? ইয়েস অর নো? জানো প্রত্যেকটা অরবিটের একটা নির্দিষ্ট এনার্জি থাকে, জানো তো সবাই? না জানলে বলবে। অল অফ ইউ নো দিস? দীপশিখা, তনিমা, সুমনা, জানো তো এটা? হ্যালো, তনিমার আচ্ছা, দীপশিকা ক্লাসে আছো? শুনতে পাচ্ছ? বুঝতে পারছো তো? ওকে। এবার প্রত্যেকটা অরবিটার একটা নির্দিষ্ট এনার্জি থাকে। এবার ইলেকট্রনের, যে ইলেকট্রনের কত এনার্জি হবে তার একটা ফর্মুলা তোমরা সবাই জানো। তো আমি শর্টে লিখে দিচ্ছি। যে কোনো অরবিটে, ধরো এটা nth অরবিট, লেট দিস বি nth অরবিট, মাঝখানে কিছু অরবিট আছে, কিছু সংখ্যক অরবিট আছে, তারপরে এটা হচ্ছে, ধরো দিস ইজ এ nth অরবিট। nth অরবিটে যে ইলেকট্রন থাকে তার এনার্জি কত হয়? En, দ্যাট মিন্স এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য nth অরবিট। এর ফর্মুলাটা কি? -13.6 বাই n স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। দিস ইজ দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন nth অরবিট, তাই তো? yes or no? এটা সবাই দেখেছো এই ফিগারটা? হোয়ার n ইজ দ্য কি? নাম্বার, কততম অরবিট। n ইজ দ্য অর্ডার অফ দ্য অরবিট। আর জেডটা কি? অ্যাটমিক নাম্বার অফ দ্য অ্যাটম, তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। জেডটা কি? এর এই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার। ধরো এটা হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটম হলে জেড কত হবে? 1, তাই তো? ইয়েস অর নো? হাইড্রোজেন অ্যাটমিক, তারপরে বিভিন্ন বিভিন্ন অ্যাটমের জন্য বিভিন্ন রকম হবে। আচ্ছা, আর এনটা কি না কততম? ধরো এই ফার্স্ট অরবিটে যদি হতো তাহলে E1 মানে কি? E1 মানে কি হতো? -13.6 বাই 1 স্কোয়ার। মানে E1 মানে কি? n ইকুয়াল টু 1 মানে কি? n ইকুয়াল টু 1 মানে প্রথম অরবিট, এত ইন্টু জেড স্কোয়ার। এবার হাইড্রোজেন হলে ওটা 1 হবে, বিভিন্ন অ্যাটম হলে তার জন্য বিভিন্ন হবে। তাহলে E3 কত হবে? E3 মানে থার্ড অরবিট, এইটা, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে E3 কত হবে? -13.6 বাই 3 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এটা হবে থার্ড অরবিটে যে ইলেকট্রন গুলো আছে তার এনার্জি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তনিমা, দীপশিকা আর অধিরাজ, বুঝতে পারছো? ইয়েস আর নো? অধিরাজ, বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা। এইবার খুব মন দিয়ে দেখো, তাহলে দেখবে বিভিন্ন অরবিটের ইলেকট্রনের এনার্জিও বিভিন্ন হয়, কারণ এনটা ডিফারেন্ট।
এইবার আমাকে বলো সবাই, এখানেই তোমাদের ইলেকট্রনিক্স এর প্রথম বেস শুরু হচ্ছে, স্টার্টিং লেভেল। যত এন বাড়বে, যত এন বাড়বে মানে কি, এন বাড়ছে মানে কি আমরা বাইরের দিকের অরবিটে যাচ্ছি। এন বাড়ছে মানে কি বাইরের দিকে অরবিটে যাচ্ছে, এন কমছে মানে কি এন এর মিনিমাম ভ্যালু 1, মানে এটা ফার্স্ট অরবিট। আর এন বাড়ছে মানে কি 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে বাড়ছে। যত এন বাড়বে তত এনার্জি, মানে ইএন, যত এন বাড়বে সেই অরবিটে তত এনার্জি অফ দ্য ইলেকট্রন বাড়বে না কমবে? একটু সবাই রিপ্লাই দাও। এখান থেকেই শুরু হবে ইলেকট্রনিক্স এর ক্লাস। যত এন বাড়বে ইলেকট্রনের এনার্জি বাড়বে না কমবে? মানে অরবিটের নাম্বার যত বাড়বে, যত বাইরের দিকে যাবে, তত ইলেকট্রনের এনার্জি বাড়বে না কমবে? একটু রিপ্লাই দেবে সবাই, বলো। তনিমা ফার্স্টে বলো, বলো। হ্যালো, হ্যালো, একটু জোরে বলো, হ্যালো। তনিমার কথা শুনতে পাচ্ছি না। ইসে, সুমনা, হ্যালো। সুমনা বললো কমবে। অধীরাজ, অধীরাজ জোরে তোমার মাইক্রোফোনে আসতে শুনতে পাচ্ছি। কি হবে অধীরাজ? হ্যাঁ, আচ্ছা। দীপশিখা? আচ্ছা। আর তনিমার কথা শুনতে পাচ্ছি না, তনিমা একটু রিপ্লাই দাও। তনিমা ক্লাসে আছো? হ্যাঁ বলো। এন যত বাড়বে এনার্জি কমবে না বাড়বে? বলো। হ্যাঁ, প্রত্যেকেরই উত্তর ভুল। খুব মন দিয়ে শোনো, আগে এইসব ভুলে যাও, এইসব জিনিস সব ভুলে যাও। আমাকে এটা সিম্পল উত্তর দাও। -7, -8, বা আমি -7, -6, -5 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? -5 সবচেয়ে বড়, একদম 7-এর অ্যালজাবরার একদম মাইনাস ক্লাসের অঙ্ক দিয়ে। -7 সবচেয়ে ছোট, আর -5 সবচেয়ে বড়। সবাই এটুকু বুঝতে পারছো তো? ইয়েস অর নো? ক্লিয়ার? যে যে কোনো একজন রিপ্লাই দাও। সুমনা বুঝতে পেরেছো? অধীরাজ, তনিমা? তো এইখানে দেখো, যত এন বাড়বে, দেখতে পাচ্ছ এনটা তলায় আছে, যত এন বাড়বে তত এখানে ইএন দেখতে পাচ্ছ কমছে, মানে কি ওর নেগেটিভ ভ্যালুটা কমছে। এখানে একটা নেগেটিভ আছে, তার মানে এইটার ভ্যালু কত হবে দেখো। যদি এটাকে জেড স্কোয়ার, মানে এটা হবে -13.6, এন ইকুয়াল টু 1 হলে জেড স্কোয়ার। এইটার ভ্যালু কত হবে? 3 স্কোয়ার মানে 9, মানে 1 -1 পয়েন্ট সামথিং জেড স্কোয়ার। তাহলে দেখো এন 1 থেকে 3 হলে কি হচ্ছে, এন যদি বাড়ে তাহলে কি হচ্ছে, এনার্জির এখানে কি এক্সপ্রেশন, এনার্জি, এটা ইলেকট্রনের এনার্জি, এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য অ্যাটম, এটা কিসে আছে? নেগেটিভ, ওর এনার্জিটা নেগেটিভ কিন্তু। তো ওর নেগেটিভ ভ্যালুটা, ইলেকট্রনের এনার্জির নেগেটিভ ভ্যালুটা আস্তে আস্তে কমছে। দেখো এখানে যখন 1 ছিল তখন -13.6 জেড স্কোয়ার, যখন 3 স্কোয়ার হলো -1 পয়েন্ট সামথিং ইন্টু জেড স্কোয়ার। তো নেগেটিভ ভ্যালুটা কমলো, তাহলে এনার্জি বাড়লো না কমলো? বলো। দীপশিখা বলো। -13.6 ছিল, এখানে -1 পয়েন্ট সামথিং হলো, তাহলে এনার্জি বাড়লো না কমলো? ইয়েস। বুঝতে পারছো তো? এই গল্পটা কিছুই না এইখানে। আগে যেহেতু মাইনাসে আছে, তলার সংখ্যাটা যখন বাড়ছে মাইনাসের ভ্যালুটা কমছে। সুমনা বুঝতে পেরেছো? সুমনা, তনিমা, অধিরাজ? দেখো মাইনাসের ভ্যালুটা কমলো, তার মানে কি এনার্জিটা বাড়লো। -5 তো -7-এর থেকে বড়, তাই না? তো সেখানেও সেম -1 পয়েন্ট সামথিং, মানে E3 যেটা দেখতে পাচ্ছ -1 পয়েন্ট সামথিং, এটা তো -13.6 থেকে বড়, E1 এর থেকে বড়। এখানে পরিষ্কার বুঝতে পারছো E3 ইজ গ্রেটার দেন E1। তার মানে কি হচ্ছে, যত তুমি বাইরের অরবিটের দিকে যাবে তত ইলেকট্রনের এনার্জি বাড়বে। তো যত এন বাড়বে এনার্জিটাও বাড়বে।
কারণ নেগেটিভ ভ্যালুটা কমছে, দ্যাটস ওয়াই এনার্জিটা বাড়বে। এইবার তোমরা ব্যান্ড ডায়াগ্রামটা পরিষ্কার বুঝতে পারবে যে এইভাবে কোনো বইয়ে এক্সপ্লেনেশন দেওয়া থাকে না। তার মানে এটা বুঝতে পারলে যত বাইরের দিকে অরবিটে যাবে, মানে কি বুঝলে, এন বাড়ছে মানে কি বাইরের দিকে অরবিটে যাচ্ছে। আরো বেশি মানেটা কি হলো, না তুমি যত নিউক্লিয়াসের বাইরের দিকের অরবিটে যাবে তত ইলেকট্রনের এনার্জি বাড়বে, যত তুমি নিউক্লিয়াসের কাছাকাছি যাবে তত এনার্জি কমবে ইলেকট্রনের। সবাই বুঝতে পেরেছো তো? তার মানে নিউক্লিয়াসের থেকে বাইরের দিকে যত অরবিটে যাবে তত ওর এনার্জি বাড়বে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? এইবার দেখো, এইখান থেকেই ব্যান্ড ডায়াগ্রামটা তৈরি হচ্ছে, এইখান থেকেই ব্যান্ড ডায়াগ্রামটা তৈরি হচ্ছে, সেটা আমি এখানে আগে দেখাচ্ছি। এইটাকে বলা হয় উপরের এনার্জি অফ দ্য ইলেকট্রন। এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি নেওয়া হয়েছে, এনার্জি অফ দ্য ইলেকট্রনের ভ্যালুটা, মানে এটাকে প্লট করা হয়েছে। তো যত এটা কম হবে, এনার্জি অফ দ্য ইলেকট্রন যত কম হবে, তার মানে কি বুঝবো, একদম নিউক্লিয়াসের কাছে আছে। ক্লিয়ার? ইয়েস অর নো? আর যত বাড়বে মানে বুঝবে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসের কাছে যেটা থাকে সেটাকে বলা হয় এই অ্যাক্সিস, মানে এই যে প্লেটটা দেখছো, এনার্জির ভ্যালু কম কখন হবে, একদম বেশি বাড়বে কখন, এইদিকে বাড়ছে, কারণ এইদিকে আমি এনার্জি অফ ইলেকট্রন প্লট করেছি। তো এই যে একদম কাছাকাছি যে লাইনগুলো আছে, এইগুলো কি নিউক্লিয়াসের কাছে অবস্থিত। আর যত উপরের দিকে যত বাড়বে, তাহলে বুঝতে পারছো এই পয়েন্ট, এই লাইনগুলোর সাথে এই লাইনগুলোর কি ফারাক, এরা কি নিউক্লিয়াসের খুব কাছে আর এটা নিউক্লিয়াসের খুব দূরে। দ্যাটস ওয়াই এর এনার্জিটা দেখো, এর যদি ভ্যালু খুব যা হবে, এর ভ্যালুটা তুমি এক্স ওয়াই অ্যাক্সিস দেখো না, ওয়াই অ্যাক্সিস দেখো, ওয়াই অ্যাক্সিসে যত উপরে উঠবে তত কি ভ্যালু বাড়ে না? ধরো এটা জিরো, এর ভ্যালু জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, তো উপরে যত উঠবে বাড়বে। তো এখানেও দেখো যত উপরে উঠবে তত এনার্জি বাড়ছে, কারণ এদিক বরাবর এনার্জিটা প্লট করা হয়েছে। তো এটা এনার্জি বাড়ছে, তার মানে কি এই লাইনগুলো, এই এনার্জিতে যে ইলেকট্রনগুলো আছে তারা কি নিউক্লিয়াসের থেকে অনেক দূরে অবস্থিত, তার ফলে ওদের এনার্জিটা বেশি। সবাই বুঝতে পেরেছো? এটা এনার্জি বেশি মানে কি বুঝিয়ে দিলাম। তো সাইমালটেনিয়াসলি এটার সাথে এটাকে পাশাপাশি রেখে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে এইখানে এনার্জি যেহেতু ওদের বেশি, তার মানে কি ওরা নিউক্লিয়াসের থেকে অনেক দূরে অবস্থিত। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। সুমনা বোঝা গেছে? Yes, sir. Yes, sir. দীপশিকা? হ্যাঁ, স্যার। তনিমা? ওকে, অধিরাজ? এটা গেল প্রথম জিনিস। এইবার খুব মন দিয়ে বুঝবে এবার, বোঝার আছে কতগুলো জিনিস, যে নিউক্লিয়ার, হোয়াট ইজ ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড হোয়াট ইজ কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে? তার মানে এইটা বুঝলে যত উপরে উঠবে তত ইলেকট্রনের এনার্জি বাড়বে। ওকে, এইবার খুব মন দিয়ে শোনো, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে পার্থক্য কি। ভ্যালেন্স ব্যান্ড মানে কি, যখন ইলেকট্রনগুলো, এবার আমি এগুলো সবার লেখা হয়ে গেলে বলবে, আমি মুছে দেবো সবার, যদি এগুলো। হ্যাঁ, স্যার, হয়ে গেছে। দীপশিকা লেখা হয়েছে? তনিমা? হ্যাঁ, স্যার, হয়ে গেছে। এবার আমি এটা একটু ছোট করে রাখছি যাতে সাইডে বুঝতে পারো। ধরো এটা নিউক্লিয়াস, এইগুলো বিভিন্ন অরবিট, মাঝখানে অনেক অরবিট আছে। এই বিভিন্ন অরবিটে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এবার তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে এটুকু সবাই জানো, পড়েছো,
দুটো চার্জ, ধরো Q1 Q2, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটোর মধ্যে যদি ডিস্টেন্স থাকে r, দুটোর মধ্যে ডিস্টেন্স কত r, তাহলে ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হবে, সবাই জানো, বিকজ একটা পজিটিভ একটা নেগেটিভ, তো তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কত হবে না Q1 Q2 বাই 4πε0 r স্কয়ার, তাই তো? সবাই জানো এটা? ইয়েস অর নো? সবাই জানো তো? সুমনা, তনিমা তো জানেই, সুমনা, অধিরাজ রিপ্লাই দেবে। হ্যালো দীপশিকা, হ্যাঁ হ্যাঁ স্যার জানি। দুটো চার্জ অপোজিট, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তাদের মধ্যে অ্যাট্রাকশন এটা। এবার খুব মন দিয়ে দেখো, এটা কি আরটা কি, এই দুটোর মধ্যে ডিস্টেন্স, তার মানে ডিস্টেন্স যদি কমে, দেখতেই পাচ্ছ এই ফোর্সটা কি, দিস ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, মানে ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তার মানে যদি আর তার ডিস্টেন্সটা কমে, তাহলে ফোর্সটা কি হবে, বাড়বে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটু পরে যদি ওরা আরো কাছাকাছি আসে, যদি কাছাকাছি আসে তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা আরো বাড়বে, আর যদি দূরে যায় তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা কি হবে, কমে যাবে, তাই তো? এটাই তো ইনভার্স, এই এটার মানে ইনভার্সলি প্রপোর্শনালের মানে, তাই তো? যত দূরে ডিস্টেন্স বাড়বে তত ফোর্সটা কমবে, আর যত, এবার ডিস্টেন্স যত বাড়বে তত ফোর্স কমবে, আর ডিস্টেন্স যত কমবে তত ফোর্স বাড়বে, এটাই মানে, এটা নিচে আছে যেহেতু। তার মানে এই লজিকেই এখানে দেখো, যেই ইলেকট্রনগুলো, এবার খুব মন দিয়ে শোনো, এটা কিন্তু টাইম নিয়ে বুঝতে হবে, নাহলে কিন্তু ইলেকট্রনিক্সের প্রথম ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, যারা বুঝে যাবে ব্যান্ড ডায়াগ্রাম, যারা বুঝে যাবে তারা ইলেকট্রনিক্সের সব জিনিস বুঝতে পারবে, এরপরে যত টপিকস আছে সব বুঝতে পারবে, এইভাবে কোনো বইয়ে বা কোনো ক্লাসেও হয়তো স্কুলেও পড়াবে না। এবার দেখো এখানে, যেই ইলেকট্রনগুলো খুব কাছাকাছি অরবিটে আছে, মানে কি নিউক্লিয়াসের থেকে খুব কাছাকাছি, ধরো 1 নম্বর, 2 নম্বর কি 3 নম্বর, খুব কাছাকাছি অরবিটে আছে, তার সেই ইলেকট্রনগুলোর সাথে নিউক্লিয়াসের ডিস্টেন্স খুব অল্প, কাছাকাছি, মানে কি এটাই হচ্ছে ওদের ডিস্টেন্স আর, তাই তো? তার মানে যেহেতু যেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি অরবিটে লোকেটেড অবস্থিত, তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটাও খুব বেশি হাই হবে, বুঝতে পারছো কেন? বিকজ তাদের ডিস্টেন্সটা খুব কম, এটা পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, তো যেগুলো কাছাকাছি অবস্থিত তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটা খুব হাই হবে, কেন না তাদের ডিস্টেন্সটা খুব কম, তার ফলে কি কাছাকাছি অরবিটের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বন্ডিংটা খুব হাই হয়, হাই অ্যাট্রাকশন ফোর্স হয়, ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা খুব হাই পাওয়ারফুল হয়। আর যেই ইলেকট্রনগুলো খুব বাইরের দিকে অরবিটে অবস্থিত, ধরো এর বাইরে এই অরবিটে, এই অরবিটের যে ইলেকট্রনটা আছে ওর থেকে, বা এখানে ধরো একটা ইলেকট্রন লিখলাম, এই পজিটিভ থেকে, এই নিউক্লিয়াস থেকে ওর ডিস্টেন্স অনেকটা হাই, অনেকটা বেশি, আর ইজ ভেরি হাই, যেই ইলেকট্রনগুলো বাইরের দিকে অরবিটে লোকেটেড, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, পজিটিভ আর নেগেটিভ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম হবে, কম্পেয়ার টু যে ইলেকট্রনগুলো কাছাকাছি আছে, তাদের তুলনায় বাইরের যে ইলেকট্রন তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কম হবে, কারণটা কি, বিকজ ওদের ডিস্টেন্সটা খুব বেড়ে গেছে, অনেকটা ডিস্টেন্স, তো ডিস্টেন্স বেড়ে গেলে ফোর্সটা তো কম হয়, বুঝতে পারছো? সবাই বোঝা গেছে কেন এর বাইরের অরবিটে যে ইলেকট্রনগুলো আছে তাদের সাথে ওর অ্যাট্রাকশন কম, বিকজ ওদের ডিস্টেন্সটা খুব হাই, এর কারণটা শুধুমাত্র কুলম্ব লই। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? তনিমা, হ্যাঁ স্যার। সুমনা, হ্যাঁ স্যার। অধিরাজ, ওকে। তার মানে খুব মন দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং, বাইরের দিকে যত ইলেকট্রন আছে বা যত বাইরের অরবিটে যাবে, এরপরে ধরো এটা আমি মুছে দিলাম, ওটা তো বুঝেছই, যত বাইরের দিকে অরবিটে যাবে তত এই ইলেকট্রনগুলোর সাথে, তত বাইরের দিকে অরবিটের ইলেকট্রনের সাথে ওর বন্ডিংটা অনেক কম হবে, কম, উইক বন্ড, ভেরি উইক বন্ড, খুব লুজলি বাউন্ড ইলেকট্রন বলা হয়, কারণ ওর ডিস্টেন্সটা এত বেড়ে গেছে, কুলম্বিক ফোর্সটাও অনেক স্মল, অনেক উইক, কিন্তু যেগুলো কাছে আছে তাদেরটা খুব স্ট্রং।
তো এই বাইরের দিকে ইলেকট্রনগুলো কি হচ্ছে, ওদের সাথে বন্ডেজটা খুব কম নিউক্লিয়াসের, এবং বাইরের দিকের যত বাইরের দিকের অরবিটে ইলেকট্রনে যাবে ওদের এনার্জিও কি হয়, খুব বেশি হয়। একটু আগেই বললাম যত বাইরের দিকে যাবে তত এনার্জি বেশি হবে। তো তার মানে এখানে দেখো, যত বাইরের দিকে অরবিটে যাবে তত ইলেকট্রনের কি হবে, এনার্জি বেশি হবে, এবং ওদের সাথে নিউক্লিয়াসের বন্ডিংটাও খুব কম হবে, মানে লুজলি বাউন্ড থাকবে। তো এই অরবিটে যে ইলেকট্রনগুলো ধরো আছে, তাদের সাথে কি হবে, ওদের সাথে এইখানে যে ইলেকট্রনগুলো আছে ধরো, সেই ইলেকট্রনগুলো কি হবে, নিউক্লিয়াসের সাথে বন্ডিংটা খুব উইক হবে, এবং ওর এনার্জিটা হাই থাকবে। তার ফলে এনার্জি হাই এর ফলে ওরা উপরে আছে, এবং নিউক্লিয়াসের সাথে বন্ডিংটাও খুব লুজ আছে। বুঝতে পারছো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই দেবে। সুমনা, সুমনা, হ্যাঁ স্যার। ওকে। তার মানে এই স্টেপ বাই স্টেপ দেখতে হবে। দীপশিকা বোঝা গেছে? আদিরাজ, যত বাইরের দিকে যাবে তত বন্ডিংটা কম হবে, এবং তারপরে কি হবে, ওর এনার্জিটা হাই হবে। বুঝতেই পারছো? তাহলে যত বাইরের দিকে অরবিটে যাবে তত ইলেকট্রনগুলো এনার্জি বাড়বে, এবং ওর সাথে অনেক লুজ বাউন্ড হবে, ওর অত বাউন্ডিংটা হবে না। এইবার আমি চলে আসছি, ইলেকট্রিসিটি যখন কোনো সার্কিটে ধরো কোনো বডির চারিদিকে ব্যাটারি লাগিয়েছো, তাহলে ওর মধ্যে ইলেকট্রিসিটি কি করে কন্ডাকশন হয়, সেই জিনিসটা আগে বুঝতে হবে। হাউ ইলেকট্রিসিটি ইজ কন্ডাক্টেড থ্রু এনি মেটেরিয়াল। এটা আমি এবার মুছে দিচ্ছি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। এটা সবার লেখা হয়ে গেলে আমাকে বলবে। দীপশিখা, তনিমা, আজিরাজ, এগুলো লেখা হয়েছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ধরো কোন একটা মেটেরিয়াল, ইলেকট্রিসিটি কি করে কন্ডাকশন হয় সেটা একটু মন দিয়ে বুঝতে হবে। ধরো মাঝখানে যে কোনো মেটেরিয়ালের মধ্যে ধরো এর চারিদিকে তুমি একটা ব্যাটারি দিয়েছো, এটা প্লাস এটা মাইনাস। এবার যেই ব্যাটারি দিয়েছো তার মানে কি হবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো কি করে হয়, অবভিয়াসলি একটা মেটেরিয়ালের মধ্যে প্রচুর ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলি তো ফ্লো হচ্ছে না, তার জন্য কারেন্ট পাচ্ছ। তো এইবার সেই জিনিসটা বুঝতে গেলে তোমাকে একদম অ্যাটমিক লেভেলে বুঝতে হবে, অ্যাটমিক লেভেলে স্টাডি করতে হবে যে কি করে কারেন্ট ফ্লো হয়, একটা ইনসুলেটর একটা কন্ডাক্টরের মধ্যে পার্থক্য কি। এরকম সাইজেরই একটা তোমার কাছে ধরো মেটাল আছে, সেটার সাথে যখন তার লাগাচ্ছ কারেন্ট পাচ্ছ। আবার এরকম সাইজেরই একটা কাঠ আছে, উড, সেটার সাথে যখন তার লাগাচ্ছ কারেন্ট পাচ্ছ না। কেন? কেন ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্ট পাচ্ছ না? ওরও তো অ্যাটম আছে, ওরও অ্যাটম আছে, একটা মেটালেরও অ্যাটম আছে, আবার একটা কাঠের মধ্যেও সে একই জিনিস অ্যাটমই আছে, কিন্তু কেন ওর ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে না, এটা একটু বুঝতে হবে। খুব মন দিয়ে দেখো, যখন ইলেকট্রিসিটি কন্ডাকশন হয় কি হয় না, মাঝখানে প্রত্যেকটা যে কোনো, আমি ওখানে তো প্রচুর ইনফাইনাইট নাম্বার অফ অ্যাটমস আছে, যে কোনো একটা অ্যাটমের ছবি আঁকছি আমি। অ্যাটমের সেন্টারে কি থাকে, নিউক্লিয়াস থাকে পজিটিভ, ওর চারিদিকে কি থাকে, বিভিন্ন ইসের ইলেকট্রন থাকে, বিভিন্ন অরবিটে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। এবার ধরো এটা মেটাল, কি বললাম, এটা মেটাল। মেটালের ক্ষেত্রে হয় কি, যখন তুমি ধরো ব্যাটারি দাওনি, ভুলে যাও ব্যাটারি দাওনি, তখন কি হচ্ছে, সমস্ত ইলেকট্রনই নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে। বুঝতে পারছো সবাই? এটা দেখে বুঝতে পারবে কি করে ইলেকট্রিসিটি কন্ডাকশন হয়। এখানে এরকম অ্যাটম কোটি কোটি আছে, তাই তো? একটা মেটেরিয়ালের মধ্যে কোটি কোটি অ্যাটম থাকে, ইয়েস অর নো? বুঝতেই পারছো একটা অ্যাটমের সাইজ কত, ইয়েস অর নো? তনিমা, তনিমা, দীপশিকা, সুমনা, তাই তো? তো যে কোনো একটা অ্যাটমের ছবিটাই আমি এখানে জুম করে এঁকেছি যাতে বুঝতে পারো।
এবার দেখো যখন তুমি কোনো ব্যাটারি দাওনি, এই সবকটা ইলেকট্রনই কি করছে, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে এইভাবে। কিন্তু যেই তুমি ব্যাটারিটা দিয়ে দিলে, কি হলো, এই প্রান্তটা এর পজিটিভের সাথে লাগানো আছে, তার ফলে কি, এই প্রান্তটা মেটালটার পজিটিভ হলো, এই প্রান্তটা নেগেটিভ হলো। কারণ কি, ও ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড। এইবার কি হবে দেখো, যেই ইলেকট্রনগুলো এই তোমার নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থিত, দেখো এই 1 নম্বর 2 নম্বর, আমি অনেকগুলো অরবিট হয়, আমি সবগুলো আঁকিনি, একদম ধরো মাঝখানে অনেক অরবিট আছে, আমি সেটা ডট ডট দিয়ে দেখাচ্ছি। দাঁড়াও। এই মাঝখানে ধরো আরো অনেক অরবিট আছে, সেখানে অনেক ইলেকট্রন আছে। এটা ধরো এনতম অরবিট, যাই হোক সেটা নিয়ে আমি যাচ্ছি না, তো সবাই একটু মন দিয়ে দেখো। তো যেই অরবিট গুলো নিউক্লিয়াসের খুব কাছে, সেই অরবিটের ইলেকট্রন গুলোর সাথে এই নিউক্লিয়াসের বন্ডিংটা কিন্তু খুব হাই। কারণটা কি, ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা খুব হাই, যেহেতু ওরা নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থিত এই অরবিটার ইলেকট্রন গুলো। তো ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাও খুব হাই, তাদের ফলে ওদের মধ্যে বন্ডিংটাও খুব হাই। তার ফলে কি, এই যে পজিটিভ টার্মিনাল হয়ে আছে মেটালের, এই জায়গাটা কি পজিটিভ টার্মিনাল হয়ে আছে, ও কি করবে, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ চার্জ, জানো, সবকটা প্রত্যেক কটা ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এই পজিটিভ যে প্লেটের পজিটিভ হয়ে আছে, ও কি এই ইলেকট্রন গুলোকে টানবে এদিকে, নেগেটিভ ইলেকট্রন চার্জ ইলেকট্রন গুলোকে সব করে টানবে। কিন্তু যেই ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, ওরা কিন্তু ওকে ছেড়ে বেরোবে না। বুঝতে পারছো কেন, ওদের ওপর দুটো ফোর্স কাজ করছে, দেখো যেই ইলেকট্রন গুলো কাছাকাছি অবস্থিত, একটা হচ্ছে এইখানে ধরো একটা ইলেকট্রন আমি আঁকলাম, একটা হচ্ছে এই পজিটিভটা ওকে টানছে, আরেকটা হচ্ছে এই নিউক্লিয়াসের পজিটিভটা ওকে এদিকে টানছে। বুঝতে পারছো, এস অর নো? এটা একটু বড় করে আমি আঁকছি, বোঝা যাচ্ছে এই ইলেকট্রনটা চার্জ কি নেগেটিভ, ওকে এই মেটালটার দেখো ব্যাটারিটার পজিটিভ হয়ে আছে, ও টানছে, আবার এখানে নিউক্লিয়াসের পজিটিভটাও টানছে। তার ফলে কি হচ্ছে, যেহেতু ও ইলেকট্রনের নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থিত, এই ফোর্সটা খুব বেশি, এই নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, ফলে ও এদিকে যাচ্ছে না, কারণ এই ফোর্সটা ওকে বেশি আটকে রেখেছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে, তনিমা, দীপশিখা, সোনাম, সুমনা, দীপ। হ্যাঁ স্যার। আর যেই ইলেকট্রন গুলো দেখো বাইরের দিকে অবস্থিত, ধরো এই অরবিটে যে ইলেকট্রন, ও তো রোটেট করছে, ও তো এই সময় থাকবে, এখানেও থাকবে এক সময়। এবার যেই তার মানে এইটাকেও টানলো, টানতে পারলো না, এবার এটাকে মুছে দিলাম। স্যার আমার নেটওয়ার্কের একটু ইস্যু হতে পারে, আমি কিছু বুঝতে পারছি না। হোয়াট ইজ ইউর নেম? আমি তো দেখতে পাচ্ছি না এখন, বলো তোমার নাম কি? হ্যালো, নামটা বলো, নাহলে তো বুঝতে পারবো না আমি। হ্যালো, নামটা বলো, হ্যালো। কে, দীপশিখা না সুমনা? হ্যালো, হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ তো? সুমনা, ওর মনে নেটওয়ার্কে কিছু সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এবার যে, হ্যাঁ স্যার। এবার যেখানে দেখাচ্ছি, তো যেগুলো নাকি কাছাকাছি ইলেকট্রন, সেগুলোকে টেনে বার করতে পারছে না। এবার যেই অরবিটের ইলেকট্রন গুলো খুব দূরে অবস্থিত, ধরো এই অরবিটের ইলেকট্রন, ওর সাথে নিউক্লিয়াসের বন্ডিংটা খুব উইক, কারণ ও অনেক দূরে অবস্থিত, ওর মধ্যে ওর এই দিকের অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম। কিন্তু এই, ওকেও তো পজিটিভ চার্জ টানবে, কারণ ও তো নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জই নেগেটিভ। এই ও ওকে টানবে, এর ফলে কি হবে, যেহেতু বাইরের দিকে অরবিটার গুলো ইলেকট্রনের সাথে ওদের বন্ডিংটা নিউক্লিয়াসের উইক ফোর্স, ও ওকে টেনে বার করে দেবে, এই ফোর্সটা ওকে টেনে বার করে দেবে, ও কি হবে, বন্ডটাকে ছেড়ে বেরিয়ে যাবে। একটু পরে ও ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই অরবিটটা ছেড়ে বেরিয়ে আসবে। এর ফলে কি হবে, এই ইলেকট্রন গুলোই ওই এখান দিয়ে ফ্লো হবে, এই বাইরের দিকে অরবিটের ইলেকট্রন গুলোই চার্জ ফ্লোয়ে পার্টিসিপেট করে। এরকম প্রত্যেকটা বাইরের দিকে, ধরো এই অরবিটের ইলেকট্রনটাকেও বার করে, ও যখন এখানে আসবে ওকে বার করে নেবে। এখানে দুটো কাজ হবে, এই নেগেটিভ চার্জটা, এটা নেগেটিভ হয়ে আছে, ও ওকে রিপালশন করবে,
ধাক্কা দেবে, বিকজ এই মেটালের এই প্লেটটা তো নেগেটিভ হয়ে আছে, ওকে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দেবে, রিপালশন দেবে, আর এখানে যেই আসবে ওকে টেনে নেবে। তো এইভাবে কি হয়, কোন ইলেকট্রনগুলো ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে, না অরবিটের বাইরের দিকে, যে কোনো অ্যাটমের বাইরের দিকে যে ইলেকট্রন আছে সেগুলো পার্টিসিপেট করে, সেগুলোই ইলেকট্রিসিটি কন্ডাকশনে কাজ করে। ঠিক আছে, এটা গেল মেটালের, মেটালেরটা আলোচনা করলাম। এইবার মেটালের পরে ধরে চলে আসছি আমি উড, ইনসুলেটার। ইনসুলেটারে কি হয়, যে কোনো ইনসুলেটার, আমি ইনসুলেটারের ডিটেলে বলবো। ইনসুলেটারের এক্সাম্পল একটা উড, কাঠের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাকশন, ওখানে কি হয়, না ওইখানে এরকম বিভিন্ন অরবিট আছে, বিভিন্ন অরবিটে ইলেকট্রন আছে। এবার ইনসুলেটরের ক্ষেত্রে দেখা গেছে এই যে অ্যাট্রাকশন ফোর্সটা কিসের ওপর ডিপেন্ড করে বলতো, ওদের ডিস্টেন্সের ওপর। প্রথম কথা, এই যে এফ ইকুয়াল টু কুলম্বে Q1 Q2/r², এটাই তো ছিল 4πε, এটাই তো ওদের অ্যাট্রাকশন ফোর্স। এইটা এফটা কার কার উপর ডিপেন্ড করে দেখো, একটা হচ্ছে r² সাথে ইনভার্সলি, আরেকটা কি Q1 Q2। যত চার্জের পরিমাণ বাড়বে, Q1 এর পরিমাণ বাড়বে, Q2 এর পরিমাণ বাড়বে, বেশি চার্জ হলে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে। তো এইখানে খুব মন দিয়ে দেখো, এটাকে একটু জুম করে রাখছি আমি। এখানে কি পজিটিভ চার্জ নিউক্লিয়াস, আর এখানে ইলেকট্রন গুলো নেগেটিভ চার্জ। নিউক্লিয়াসে যত সংখ্যক বেশি প্রোটন থাকবে, খুব মন দিয়ে শোনো, যত নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কি, সেটাকে ধরো প্রোটন সংখ্যা পি। তো নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যত বাড়বে, ধরো এইখানে Q1টা হচ্ছে প্রোটন সংখ্যা বা প্রোটনের চার্জ বা নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসে Q1টা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, আর কিউটা হচ্ছে এক একটা ইলেকট্রন, এক একটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রন। তাহলে Q1টা কত হবে, -1 কুলম। সব জায়গাতেই দেখতে পাচ্ছ, তুমি যে কোনো একটা ইলেকট্রনের উপর ফোর্স আলোচনা করবে, তাহলে Q1টা কত হবে, -1 কুলম। তুমি ইলেকট্রনের উপর ফোর্স বার করছো, এটা ফিক্স। তাহলে তোমার দুটো জিনিসের উপর ফোর্সটা ডিপেন্ড করবে, একটা হচ্ছে তোমার ডিস্টেন্সের উপর, যেটা আগে দেখলে, আরেকটা হচ্ছে এইখানে কত পরিমাণ চার্জ আছে। যদি প্রোটনের সংখ্যা বাড়ে তাহলে কি হবে, Q1 বেড়ে যাবে, তাই তো, বুঝতে পারছো সবাই। Q1 বাড়লে কি হবে, অ্যাট্রাকশন ফোর্সটাও বাড়বে। ধরো এমন একটা অ্যাটম, সেখানে দুটো, কোন একটা অ্যাটম ধরো কোন একটা মেটাল, মেটালের সেন্টারে দুটো প্রোটন আছে, আর কোন একটা ইনসুলেটর, তার সেন্টারে 5খানা প্রোটন আছে। একটা মেটাল তার নিউক্লিয়াসে দুটো প্রোটন আছে, আর একটা ইনসুলেটর তার নিউক্লিয়াসে 5টা প্রোটন আছে। তো এই মেটালটার প্রথম অরবিটে যে ইলেকট্রনটা আছে, এই মেটালটা ধরো লিখলাম এটা 2p, দুটো প্রোটন আছে। তো যে কোনো অরবিটে ওদের মধ্যে যে অ্যাট্রাকশন হবে, আর এই ইনসুলেটর যার সেন্টারে 5খানা প্রোটন আছে, এই সেকেন্ড ক্ষেত্রে, ইনসুলেটরের ক্ষেত্রে ওর অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে না? ইয়েস অর নো? কেন, কেন কি, কারণটা কি, বিকজ এখানে এই চার্জের সংখ্যাটা বেশি আছে, 5খানা প্রোটন আছে। বুঝতে পারছো তনিমা, সুমানা? হ্যাঁ স্যার। এইখানে ইনসুলেটরের সাথে এই অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে ইনসুলেটরের সাথে। আরেকটা জিনিস হতে পারে ইনসুলেটরে, যে ওদের বাইরের দিকে অরবিটের সংখ্যা খুব কম, যেমন নাকি মেটালে 3 4 5 6 অনেকগুলো অরবিট থাকতে পারে, ইনসুলেটরের ক্ষেত্রে অরবিট হয়তো একটা দুটো, তারপরে আর কোনো অরবিটই নেই। তার ফলে কি হয়, ইনসুলেটরের বন্ডিংটা খুব হাই হয়, মানে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বন্ডিংটা খুব হাই, প্রচন্ড হাই ফোর্স। একটা হতে পারে ওদের প্রোটনের সংখ্যা বেশি, অথবা আরেকটাও হতে পারে সাইমালটেনিয়াসলি অরবিটের সংখ্যা খুব কম, একটা কি দুটো, তার বাইরে অরবিট নেই। তার ফলে কি বন্ডিংটা খুব হাই হয়। তার ফলে তুমি যতই ব্যাটারি দাও, যতই যা দাও, ইলেকট্রন আর এখানে পাবে না, কোনো ইলেকট্রনই এখানে ছেড়ে আসবে না, কারণ ওদের সাথে বন্ডিংটা এতটাই হাই, কোনো ইলেকট্রনই তুমি পাবে না, তার ফলে কোনো কারেন্ট পাবে না। এটাই হচ্ছে ইনসুলেটরের মেকানিজম। দ্যাটস ওয়াই তুমি ইনসুলেটরে কোনো কারেন্ট পাও না, ইন কেস অফ মেটাল যেখানে তুমি পাবে, কারণ বাইরের দিকের অরবিটের ইলেকট্রনগুলো ওকে ছেড়ে বেরিয়ে চলে আসে, ফলে তোমরা ইলেকট্রিসিটি পাও। এইবার তাহলে দেখা যাচ্ছে, খুব মন দিয়ে দেখো, এবার আমরা মেটালে চলে যাচ্ছি।
মেটালে। তাহলে মেটালে কোন ইলেকট্রন, এবার আমি এটা ধরো মেটাল লিখলাম, তাহলে মেটালের ক্ষেত্রে কোন ইলেকট্রনগুলো ইলেকট্রিসিটিতে কন্ডাকশনে পার্টিসিপেট করে বলো? যেই ইলেকট্রনগুলো বাইরের দিকে অরবিটে আছে সেগুলোই খুব ইজিলি ব্যাটারি দিলেই বেরিয়ে আসবে এই ফোর্সের জন্য, তাই তো? তো বাইরের দিকের ইলেকট্রনগুলোই ইলেকট্রিসিটিতে কন্ডাকশন করে, বাইরের দিকের অরবিটে। তো এই ইলেকট্রনগুলোকেই বলা হয় কন্ডাকশন ব্যান্ড। বুঝতে পারছো? সেই ব্যাপারে আমি পরে যাচ্ছি। তো বাইরের দিকের ইলেকট্রনগুলো যেহেতু ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে, তার মানে এবার তোমরা জানো বাইরের দিকের অরবিটের ইলেকট্রনের কি হয়, এনার্জি বেশি হয়। ইয়েস অর নো, তাই তো? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। ইয়েস স্যার। তার মানে কি, বাইরের দিকে কোনগুলো, এই যে ওপরের দিকে, যত ওপরে উঠবে তত এনার্জি বাড়বে। এনার্জি বাড়ে কোনগুলো, বলেই দিয়েছি, বাইরের দিকে অরবিটের। দ্যাটস ওয়াই যাদের এনার্জি বেশি সেই অরবিটের ইলেকট্রনগুলোই কন্ডাক্টিভিটিতে পার্টিসিপেট করে, মানে বাইরে ব্যাটারি দিলে ও ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে। এই জন্যই বলা হয় দেখবে কন্ডাকশন ব্যান্ডটা উপরে থাকে, মানে কন্ডাকশন ব্যান্ডের এনার্জিটা বেশি হয়। বুঝতে পারছো কেন? ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে। তনিয়া, বোঝা যাচ্ছে? তোমরা আগে দেখেছো কোথাও? এই জন্যই হ্যাঁ স্যার। কন্ডাকশন ব্যান্ডটা উপরে থাকে, কারণ তাদের এনার্জি ভ্যালু বেশি এবং বাইরের দিকের অরবিটাল ইলেকট্রনটাই ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে, এই জন্যই কন্ডাকশন ব্যান্ডটা উপরে থাকে। আর ভ্যালেন্স ব্যান্ড কোনটা, যেটা নিচে, মানে ভ্যালেন্স ব্যান্ড কোনগুলো, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, সেগুলোকে ভ্যালেন্স ব্যান্ড বলে। মানে কি, ওরা ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে না, কারণ এতটাই বন্ডিং হাই। তো এইখানে একদম কাছাকাছি কোনগুলো থাকবে, তাদের এনার্জি খুব কম, বুঝতেই পারছো, 1 2 3 কাছাকাছি অরবিটগুলোর এনার্জি খুব কম থাকে এবং তাদের বন্ডিংটা খুব বেশি হয়, বন্ডিংটা, তার ফলে তারা ইলেকট্রিসিটি পার্টিসিপেট করে না। তো কাছাকাছি যে খুব কম এনার্জি, একদম, এবার পুরো জিনিসটা বুঝে যাও, খুব কম এনার্জি লেভেল যাদের, তারা ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে না, এই যে এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, বা বাংলায় বলা হয় যোজ্যতা পার্টি, বাংলায় বলা হয় যোজ্যতা পার্টি। আর যেগুলো নাকি দূরে অবস্থিত তাদের কি এনার্জি খুব হাই, এনার্জি লেভেল খুব হাই, মানে এই যে এনার্জি যত উপরে যাবে বাড়বে, এনার্জি খুব হাই এবং সেই ইলেকট্রনগুলো ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করে। তো এইগুলোকে বলা হয়, আমি এখানেও লিখে দিচ্ছি, এইগুলোকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সুমনা অ্যান্ড দীপশিকা, তো দীপশিকা হ্যাঁ এসছে, স্যার। দীপশিকা এসছে ক্লাসে? তনিমা, আদ্রিজা, বুঝতে পারছো? আদ্রিজা বলছি, অধিরাজ, অধিরাজ, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যেটা করব, যেটা দেখাবো, ইনসুলেটর, তারপরে মেটাল আর সেমিকন্ডাক্টর, এগুলোর ক্লাসিফিকেশন করব। এবার আমি এটা মুছে দিচ্ছি, খুব মন দিয়ে দেখো কি করে তুমি ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারো। আর এখানেও আমাদের প্রথম ক্লাসটা কিন্তু এই অ্যাটমিক লেভেলেই পড়তে হবে, তাহলে পরেই তুমি ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস বুঝতে পারবে। যত অরবিট বাড়ছে তত ইলেকট্রনগুলোর এনার্জি বাড়ছে, যত বাইরে এন হবে তত এনার্জি বাড়বে। এবার ধরো তোমার খুব মন দিয়ে দেখো, এই অরবিট গুলো আছে, কিন্তু তোমার এই অরবিট গুলো ফাঁকা আছে, কোনো ইলেকট্রন নেই, সব কাছাকাছি 1 2 3 4 এর মধ্যে ইলেকট্রন গুলো আছে, বাকিগুলোতে এনার্জি নেই, ইলেকট্রন নেই। এইবার তুমি খুব মন দিয়ে দেখো, এই একটা মেটাল ধরো, এটা ধরো একটা মেটেরিয়াল, ব্যাটারি দিয়েছো, ইলেকট্রিসিটি পাচ্ছ না, কারেন্ট দিয়েছো বা ব্যাটারি কানেক্ট করেছো, ইলেকট্রিসিটি পাচ্ছ না, কেন পাবে না? স্বাভাবিক ব্যাপার, কারণ এই যে কাছাকাছি অরবিটে ইলেকট্রন গুলো আছে ওদের মধ্যে বন্ডিং এত হাই যে একই কারণে এরা ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করছে না।
তো এইবার খুব মন দিয়ে দেখো, একটা জিনিস করতে পারো, যত বাইরের দিকে যাবে তত কি ব্যান্ড, তত এই অরবিটার এনার্জি বেশি। তো এই ইলেকট্রনটাকে তুমি এইখানে নিয়ে আসতে পারো কি করে, যত ভেতরে যাবে এনার্জি কম, বাইরের দিকে এনার্জি বেশি। তার মানে কি, এই ইলেকট্রনটাকে যদি বাইরের থেকে তুমি কিছুভাবে এনার্জি দাও, তাহলে ও এনার্জি বেড়ে যাবে, তাই তো? এই ইলেকট্রনটার এনার্জি বেড়ে যাবে, বেড়ে গেলে কি হবে, আর এই অরবিটে থাকতে পারবে না, সেই এনার্জিটা, সেটা যেই এনার্জি অরবিটে আছে সেই এনার্জিতে চলে যাবে। বুঝতে পারছো? যত বাইরে যাবে এনার্জি বাড়বে তো। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে সবাই। সুমনা, তনিমা, একটু রিপ্লাই দেবে। হ্যালো। হ্যাঁ স্যার। তো এইখানে যখন ওকে এনার্জি দেবে তাহলে কি হবে, বাইরে চলে আসবে। তোমার কেমিস্ট্রিতেও পড়েছো। তার মানে ওকে আবার যদি এনার্জি দাও তাহলে কি হবে, বাইরের অরবিটে চলে আসবে। কারণ এনার্জি দিচ্ছ মানে কি, ইলেকট্রনটা এনার্জি বেড়ে যাচ্ছে, আর বেড়ে গেলে এই অরবিটে থাকতে পারবে না। ফ্রম কোয়ান্টাইজেশন অফ, তোমরা জানো কোয়ান্টাইজেশন হয়, যে কোনো একটা অরবিটের এনার্জি ফিক্সড। তো এই ইলেকট্রনটা যখন এই অরবিটে থাকবে, ওর এনার্জি এই অরবিটের সাথে সমান হবে। এবার যদি এনার্জি বেড়ে যায় কোনো কারণে ইলেকট্রনটার, ও আর এই অরবিটে থাকতে পারবে না। বাইরের দিকে তোমরা জানো এনার্জি বেড়ে যায়, যত বাইরের দিকে যাবে, একটু আগে দেখালাম এনার্জি বেশি হয়। তো এনার্জি বেড়ে গেলেও পাশের অরবিটে চলে যাচ্ছে। তো একটা চালাকি করা যায়, কি করা যায় না, ইলেকট্রনগুলোকে বাইরের অরবিটে পাঠানো গেলে একটা রাস্তা আছে, তুমি ওকে বাইরের থেকে কোনোভাবে এনার্জি সাপ্লাই দাও, সাপ্লাই দিলেই ওর এনার্জি বেড়ে যাবে, ফলে ও বাইরের অরবিটে চলে যাবে। আর বাইরের অরবিটে চলে গেলে কি সুবিধা, বাইরের অরবিটে গেলে ওর সাথে এই নিউক্লিয়াসের সাথে ওর বন্ডিংটা কমে যাবে, তাই তো? ইয়েস অর নো? ওর সাথে অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে, ফলে কি ব্যাটারি দিলে ও কিন্তু সহজেই বেরিয়ে আসবে, কারণ ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কম। যখন ও ভেতরের অরবিটে ছিল অ্যাট্রাকশন হাই ছিল, বেরোচ্ছিল না। যেই বাইরে চলে আসলো অ্যাট্রাকশন কম, ফলে ব্যাটারি দিলেই এই এই যে এটা প্লাস হয়ে আছে, এদিকে অ্যাট্রাকশনে বেরিয়ে আসবে। বোঝা গেল? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে সবাই। তনিমা, সুমানা। আচ্ছা, তার মানে এইবার এই পিকচারটা এখানে পরিষ্কার বুঝতে পারছো। এবার কি হয়, স্টুডেন্টরা এখানেই বুঝতে পারে না। এবার এখানে পরিষ্কার বুঝে যাবে, কারণ তোমরা আগের টপিকসটা খুব ভালো করে বুঝেছো। তলার অরবিট গুলো আমি একটু বড় করে আঁকছি যাতে বুঝতে পারো। এটা ছিল কি, একদম এই নিচের দিকে কি বলেছি আমি, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত অরবিট। তো ইলেকট্রন গুলো যখন এই অরবিটে আসে, নিউক্লিয়াসের কাছাকাছি, এই অরবিটের ইলেকট্রন গুলোর সাথে কি নিউক্লিয়াসের খুব, ওদের এনার্জি খুব কম। এনার্জি খুব কম মানে কি, নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থিত, ফলে ওদের বন্ডিংটাও খুব হাই। তুমি যদি ব্যাটারি দাও, ওরা ইলেকট্রিসিটিতে কন্ডাকশন করবে না, ওরা ওর সাথেই আটকে থাকবে, ফলে ভ্যালেন্স ব্যান্ড। এইবার তোমার একটা রাস্তা আছে, এইখানেও তো অনেক অরবিট আছে, এই অরবিট গুলো কি ফাঁকা আছে, কোনো ইলেকট্রন নেই। তুমি চালাকি করে কি করতে পারো, বুদ্ধি করে, এই ইলেকট্রন গুলোকে তুমি এই অরবিটে যদি পাঠাতে পারো, তাহলে তোমার কাজ হয়ে যাবে। কারণটা কি, এই ভ্যালেন্স ব্যান্ড মানে কি, বাইরের দিকে অরবিট, বুঝতেই পারছো। যদি ওকে কোনোভাবে এনার্জি দাও, এনার্জি দিয়ে যদি ওকে এই অরবিটে পাঠাতে পারো, তাহলে কি হবে, বাইরের থেকে ব্যাটারি দিলে ও ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করবে। বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। হ্যালো। ইয়েস স্যার। এইখান থেকেই বুঝতে পারছো। এইবার এই পিকচারটা ক্লিয়ার হলো, দুটো একই জিনিস। এটা কি, অরবিট দিয়ে, এটা এনার্জি দিয়ে, আর কিছু না, এক একটা অরবিটের এনার্জি ব্যান্ড দিয়ে। তার মানে তুমি এই অরবিট থেকে বাইরের দিকে আসছো মানে কি, এই বাইরে এই ওপরের দিকে অরবিট গুলোতে শিফট করছো। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? এই স্টেপটা বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে সবাই। সুমনা, আদ্রিজা, স্যার অধিরাজ, হ্যাঁ। অধিরাজ। আচ্ছা, এইবার আমি তোমাদের নেক্সট কনসেপ্টটা বলবো, ভেরি ইম্পর্টেন্ট, এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ইলেকট্রনিক্সের। কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট মোস্ট লেভেল আর ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট লেভেল, এই জিনিসটাকে বুঝতে হবে। তা না হলে ইলেকট্রনিক্স জিনিসটা তোমাদের অনেক জিনিস অধরা থেকে যাবে। কন্ডাকশন ব্যান্ড এটা কি, ভ্যালেন্স ব্যান্ড, আর এটা কি, কন্ডাকশন ব্যান্ড। এবার এই লেভেলটা কি, এইটা কি বলছি,
কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট লেভেল, এই টোটালটা কন্ডাকশন ব্যান্ড, তাহলে এটা কি কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট লেভেল। আর এই টোটাল এখানে আমি যেমন দুটো লাইন দিয়েছি, এটা কি ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট লেভেল কোনটা, এইটা। আর এটা কি কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট লেভেল, বুঝতে পারছো, এল ফর লোয়েস্ট লেভেল, এইচ ফর হাইয়েস্ট লেভেল। এবার এইটাকে তোমাদের ওই অ্যাটম দিয়ে বুঝতে হবে, এবার বুঝতে পেরে যাবে, কারণ তোমাদের কনসেপ্ট অনেকটাই ডেভেলপ করে গেছে, এবার তোমরা অনেকটাই বুঝতে পারবে, খুব মন দিয়ে দেখো। মাঝখানে ধরো আরো অনেক অরবিটাল বা থাকুক বা না থাকুক। এই হচ্ছে 1 নম্বর অরবিট, এটা 2 নম্বর অরবিট, এটা 3 নম্বর অরবিট, এটা 4 নম্বর অরবিট, এটা 5। এইখানে ধরো মাঝখানে অনেক অরবিট আছে, মাঝখানে অরবিট না থাকলেও তুমি এক কাজ করতে পারো, উম, এটাকে 6 নম্বর নাম দিলাম, এটাকে 7 নম্বর নাম দিলাম। এবার দেখা যাচ্ছে ধরো যখন যেই ইলেকট্রনগুলো 1 2 3 1 2 3 প্রথম সেকেন্ড অ্যান্ড থার্ড অরবিটের মধ্যে আছে, সেই ইলেকট্রনগুলো এতটাই বন্ডিং হাই, বাইরের থেকে ব্যাটারি দিলে ওদের বার করে টানা সম্ভব না। তো সো 1 থেকে 3 ফার্স্ট টু থার্ড অরবিট কি করছে, ভ্যালেন্স ব্যান্ড তৈরি করছে, ক্লিয়ার। আর ধরো 6 7 কি 4 5 6 7 ধরতে পারো, নো নো ডাউট, আমি তোমাকে একটু বলে দিচ্ছি। এইখানে ধরো 1 2 3 বললাম তো, তারপরে 4। এবার দেখা যাচ্ছে ধরো 4 থেকে 4 to 7 এরা কি করছে, কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড মানে কি 4 নম্বরে যে ইলেকট্রনটা আছে, 4 5 6 7, তুমি যদি বাইরের দিকে তোমার ব্যাটারি কানেক্ট করে দাও, এই 4 নম্বর কি 3-এর থেকে দূরে, 1 2 3-এর থেকে দূরে অবস্থিত। তো এর সাথে বন্ডিংটা এতটাই লো হয়ে গেছে, মানে 1 2 3-এর থেকে তো বন্ডিংটা লো, তো বাইরের থেকে ব্যাটারি দিলেই ইলেকট্রনটা বেরিয়ে আসছে অ্যাট্রাকশন ফোর্সের জন্য, বুঝতে পারছো যে ঘটনাটা বললাম। তার মানে কি এটা ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। এবার খুব মন দিয়ে দেখো, এই ভ্যালেন্স ব্যান্ড যেটা নাকি 1 থেকে 3, এর মধ্যে কার এনার্জি সবচেয়ে হাই, একটু বলো, সবাই বলো, তনিমা বলো। 1 থেকে 3 হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, কারণ কাছাকাছি অবস্থিত, ওরা ইলেকট্রনে ইলেকট্রিসিটিতে পার্টিসিপেট করছে না। তো এর মধ্যে কার এনার্জি সবচেয়ে হাই, 3 নম্বরটার, ইয়েস অর নো, কারণ ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সবচেয়ে বাইরে অবস্থিত এটা, ক্লিয়ার, একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। তনিমা বোঝা গেছে, তনিমা, সুমনা, অধিরাজ, তো সুমনা বোঝা গেছে। আচ্ছা। 3 নম্বরটা এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সবচেয়ে বাইরে অবস্থিত, তার মানে ওর এনার্জিটা কি, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যতগুলো আছে 1 2 3, তার মধ্যে সবচেয়ে এনার্জি হাই কাতে হবে 3 নম্বরটার, এর হচ্ছে সবচেয়ে হাই। তো এটাই দেখো এখানে কি হচ্ছে, হাইয়েস্ট লেভেল অফ কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো কেন হাইট বলছি, কারণ ওটা সব ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সবচেয়ে বাইরে অবস্থিত, ফলে এনার্জিটা খুব হাই হবে, ভ্যালেন্সের মধ্যে সবচেয়ে হাই হবে, দ্যাটস ইট ইজ হাইয়েস্ট লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড। এবার কন্ডাকশন ব্যান্ডে চলে আসো, 4 থেকে 7-এর মধ্যে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, মানে কি বাইরের থেকে ব্যাটারি দিলে এই 4 নম্বর অরবিটে কোনো ইলেকট্রন থাকলেও বেরিয়ে চলে আসবে অ্যাট্রাকশনের জন্য, 5 6 7 তো বেরোবেই। এই 4 5 6 7 হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, 4 5 6 7, এরপরে যদি থাকে সেটাও কন্ডাকশন ব্যান্ডই চলবে। এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে সবচেয়ে লোয়েস্ট এনার্জি লেভেল কার, সবচেয়ে হাইয়েস্ট, বুঝতেই পারছো 7 নম্বরটা, কারণ ও সবচেয়ে বাইরে অবস্থিত, ওর এনার্জি সবচেয়ে হাইয়েস্ট হবে। আর এই কন্ডাকশনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কত হবে, সবচেয়ে এদের মধ্যে কাছে নিউক্লিয়াসে যেটা অবস্থিত তার 4-এরটা হবে সবচেয়ে লোয়েস্ট। আন্ডারস্ট্যান্ড, ইয়েস অর নো, ইট ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড। বোঝা যাচ্ছে, একটু রিপ্লাই দেবে।
হ্যাঁ বলো, কার কোনো কোশ্চেন? বুঝতে পেরেছো? হ্যালো। আছে। এইটা কি এল, এটা কি হচ্ছে এল ফর, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তো তার লোয়েস্ট লেভেল হচ্ছে এইটা। এর ওপরে যত আছে তার এনার্জি আরো বেশি, 5 6 7 এনার্জি বেশি। তো এইটা হচ্ছে লোয়েস্ট। এই লেভেলেও যদি থাকে তাহলেও কন্ডাকশন করছে, তো মিনিমাম লেভেল, তার মানে কি মিনিমাম যদি 4-এ থাকে তাহলেই কন্ডাকশন করবে, তার নিচে আসলে কন্ডাকশন করবে না, ভ্যালেন্স হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই দিস কল লোয়েস্ট লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড। এটা সবাই লিখে রাখো। সবার লেখা হয়ে গেলে বলবে। স্যার এই ভিডিওটা না একটু সেন্ড করে দেবেন, আমার এখানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আপনার কথাগুলো বড্ড হালকা হালকা শোনা যাচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। সবার লেখা হয়েছে এটা? এবার দেখো, তার মানে যদি কোনো, পুরো ভিডিওটা পাঠিয়ে দিবেন। ওকে, তার মানে দেখো, যদি কোনো ইলেকট্রনকে কন্ডাকশন করতে হয়, তার মানে আমাকে যদি ওই ইলেকট্রনটা থার্ড অরবিটে থাকে, ধরো 4 5 6 7 কোনো ইলেকট্রন নেই কিন্তু অরবিটগুলো আছে। এবার তার মানে মিনিমাম যদি থার্ড অরবিটে কোনো, এবার যদি আমাকে কন্ডাকশনে করতে হয়, কন্ডাক্টিভিটি পেতে হয়, কারেন্ট পেতে হয়, কি করতে হবে? থার্ড অরবিটে বা সেকেন্ড অরবিটে যে ইলেকট্রনগুলো আছে ওগুলোকে অ্যাটলিস্ট কি করতে হবে, 4 নম্বরে পাঠাতে হবে মিনিমাম, এনার্জি দিয়ে 4 নম্বরে পাঠাতে হবে। তাহলে পরেই আমি ইলেকট্রিসিটি পাবো। কারণ ওকে যদি কোনো রকমের মিনিমাম 4 5 6 7 গেলে তো পাবেই, এখানে ধরো ফার্স্টের থেকে নেই কোনো, মিনিমাম যদি 4-এ পাঠাই তাহলেই ওর বন্ডিংটা লুজ হয়ে যাবে, বা মিনিমাম 4-এ গেলেই ও ইলেকট্রিসিটি পাবে। বুঝতে পারছো তো? তার মানে আমার উদ্দেশ্য হবে কোনো রকমের ইলেকট্রনগুলোকে মিনিমাম 4 5 6 7-এ গেলে তো আরো সুবিধা, মিনিমাম অ্যাটলিস্ট যেন 4-এ পাঠাতে পারি, তাহলে পরেই আমি কন্ডাকশনে পাবো ইলেকট্রন, কারেন্টটা পাবো। তো এইখানে এই যে, তাহলে ডিফারেন্স, এবার আমি এটা সবাই মুছে দিচ্ছি, ডিফারেন্স বিটুইন লোয়েস্ট লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড হাইয়েস্ট লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড ইজ কল ব্যান্ড গ্যাপ। ডিফারেন্স বিটুইন, এটাকে এইভাবেই বলা হয় ডিফারেন্স বিটুইন, তোমরা এটা লিখে রাখো, পরীক্ষা এটা লেখার দরকার নেই, বাট বুঝে রাখো এটা হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল, মানে একদম টপ কনসেপ্ট, সেটা তোমাদের দিয়ে রাখলাম। এটাকে বইয়ে, বিভিন্ন বইয়ে এরকম লেখা থাকে, আমি যেটা লেখা থাকে সেটাই লিখছি, কিন্তু ব্র্যাকেটে এটা লিখে রেখো, ডিফারেন্স বিটুইন conduction band and valence band is called band gap. এটাকে ইজি বলা হয়। এবার ব্র্যাকেটে তলায় লিখে রেখো, তলায় ব্র্যাকেটে লিখে রেখো এই ডিফারেন্সটা কি, লোয়েস্ট লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড আর হাইয়েস্ট লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড। মানে কন্ডাকশন আর ভ্যালেন্সের পার্থক্য বুঝলাম, কিন্তু আরো যদি ডিটেলে দেখতে চাও, জুম করতে চাও, কি হবে? ডিফারেন্স বিটুইন লোয়েস্ট লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড হাইয়েস্ট লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড। আন্ডারস্ট্যান্ড? তার মানে এই গ্যাপটা কি বলা হয়? ব্যান্ড গ্যাপ। এটাকে ব্র্যাকেটে ইজি দিয়ে বলা হয়, ইজি, ই সাফিক্স জি।
এটা সবাই লিখে রাখো। সবার লেখা হয়েছে, একটু বলবে। সবার লেখা হয়েছে? হ্যালো, তনিমা, সুমনা? হ্যাঁ স্যার। ওকে। তার মানে কি দেখো, ব্যান্ড গ্যাপ মানে কি? ব্যান্ড গ্যাপ হচ্ছে তার মানে সেই এনার্জিটা, যেই এনার্জিটা দিলে পরে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। আর কন্ডাকশন ব্যান্ডে গেলেই আমি ইলেকট্রিসিটি পাবো, কারেন্ট পাবো। তো ব্যান্ড গ্যাপের ফিজিক্যাল মানেটা বুঝতে পারছো তো, যে মিনিমাম যেই এনার্জিটা দিলে আমি যদি মেটেরিয়ালে দিই, তাহলে পরে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, যেগুলো ভ্যালেন্স ব্যান্ডে আছে। আর এই ইলেকট্রনগুলো এখানে গেলেই আমি ইলেকট্রিসিটি পাবো। তাই তো? তার মানে ব্যান্ড গ্যাপটা যত ছোট হবে তত আমাদের লাভ। তাই তো? ব্যান্ড গ্যাপটা যত ছোট হবে তত লাভ, তত কম এনার্জি দিলেই আমি ইলেকট্রিসিটি পাবো। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? ব্যান্ড গ্যাপ যত ছোট হবে তত লাভ, তার মানে কি, যেই এনার্জি তত অল্প, যদি ব্যান্ড গ্যাপ ছোট হয় মানে কি, সামান্য পরিমাণ এনার্জি দিলেই ও এনার্জি দিচ্ছে, ফলে কি হচ্ছে, এই যে ইজিটা, এই ব্যান্ড গ্যাপ এনার্জিটা যদি তুমি এখানে দাও এই ইলেকট্রনগুলোর ওপর, তাহলে কি হবে, ও এখানে যে ইলেকট্রনটা আছে ওকে যদি ব্যান্ড গ্যাপের সমান এনার্জি দিয়ে দাও, ওর এনার্জি এইখানে আছে। এবার ব্যান্ড গ্যাপ ধরো এতটা, ধরো ওর এনার্জি আছে 0.5 ইভি, এইটার এনার্জি ধরো 0.5 ইভি মাইনাস, আর এইটা ধরো পয়েন্ট, এর এনার্জি ধরো -0.25, -0.25, এটা একটু বড় করে আমি লিখছি। তাহলে তুমি যদি 0.25 এনার্জি দাও তাহলেই ও এইখানে চলে যাবে। ইয়েস অর নো? কারণটা কি, -0.5 ছিল, আরো 0.25 এনার্জি দিলে কি হবে, ওর এনার্জিটা -0.25 হয়ে যাবে, তার ফলে ইলেকট্রনটা এখানে জাম্প করবে। বুঝতে পারছো সবাই? সুমনা, তনিমা, আধিরাজ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে এই এনার্জি গ্যাপটা যত কম হবে তত আমার লাভ, তত অল্প এনার্জি দিলেই ও এখানে জাম্প করে যাবে। এখানে জাম্প করছে মানে কি, সঙ্গে সঙ্গে এই পিকচারটাও মনে মনে দেখে নেবে। তার মানে এখান থেকে বাইরের দিকে অরবিটে চলে যাচ্ছে, ফলে ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে। ব্যান্ড গ্যাপ যত কম হবে তত ইজিলি ইলেকট্রিসিটি কন্ডাকশনটা হবে। এটাই হচ্ছে ব্যাপার, মানে ব্যান্ড গ্যাপের কনসেপ্ট। এবার আমি এটা মুছিয়ে দিচ্ছি। মুছে দিয়ে এই ব্যান্ড গ্যাপের ওপর করে বেস করে তিনটে ক্যাটাগরি মেটেরিয়াল বানানো হয়েছে, মানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ইনসুলেটর, আরেকটা সেমিকন্ডাক্টর, আরেকটা কন্ডাক্টর। তো আগে আমি ইনসুলেটরটা বলছি। এইদিকে ধরো এনার্জি আছে, এনার্জি অফ ইলেকট্রন। এইটা ধরো কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট লেভেল, আর এটা ধরো ভ্যালেন্স ব্যান্ডের টপ মোস্ট লেভেল। তো ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। ইনসুলেটরের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট আর ভ্যালেন্সের টপ, এই দুজনের গ্যাপটা অনেক বেশি হয়। এটা অনেক বেশি হয় এই ব্যান্ড গ্যাপটা, ইন কেস অফ ইনসুলেটর কত হয়, 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয়। 3 greater than 3 ইলেকট্রন ভোল্ট। এইবার কি করলে, না এবার ধরো তুমি কোনো ইনসুলেটর আছে, কাঠ আছে, এখানে ধরো ইলেকট্রন আছে, তো এবার তুমি যদি ওর ইলেকট্রিসিটি বাড়াতে চাও, যদি কাঠের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পেতে চাও, তাহলে কি করতে হবে, ওকে এনার্জি দিতে হবে। এনার্জি দিয়ে যদি ও এর থেকে বেশি এনার্জি পায়, যে ব্যান্ড গ্যাপ 3 ইভির বেশি আছে, বিভিন্ন মেটেরিয়ালে বিভিন্ন হয়, ধরো কোনো মেটেরিয়ালে 10 ইলেকট্রন ভোল্ট, কোনোটায় 15 ইলেকট্রন ভোল্ট, মানে মিনিমাম 3 ইভির বেশি হবে। 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয় ব্যান্ড গ্যাপ ইনসুলেটরের ক্ষেত্রে। তো যেহেতু ইনসুলেটরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা খুব বেশি হয়, এইবার তোমার ব্যান্ড গ্যাপটা ধরো কোনো একটা ইনসুলেটরের ক্ষেত্রে তুমি জানতে পারলে, এক্সাম্পল
যে কোনো একটা ইনসুলেটর ক্ষেত্রে রাখতে জানতে পারলে 10 ইলেকট্রন ভোল্ট। 10 ইলেকট্রন ভোল্ট, তাহলে তার মানে কি, তুমি যদি 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি ওকে দাও, তাহলে পরে গিয়ে এখানে চাপ দেবে, মানে এখান থেকে এখানে চলে যাবে, ফলে কন্ডাক্টিভিটি পাবে। এইবার তুমি যেই এই এনার্জিটা দেবে, তখন কি কনসিকুয়েন্স হবে একবার আমি বলে দিচ্ছি, অনেকের মনে এই প্রশ্নটা জাগে। দেখো, প্রথমে আমাদের জানতে হবে ইলেকট্রনকে এনার্জি কিভাবে দেওয়া হয়, এটা আমাদের জানতে হবে। কি করে তোমরা এলইডি পড়বে, পিএন জাংশন ডায়োড পড়বে, তারপর লাইট এমিটিং ডায়োড, ফটো ডায়োড পড়বে, ওখানে গিয়ে জানতে পারবে কি করে ইলেকট্রনগুলোকে এনার্জি দেওয়া হয়, মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে যে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে ওরা এনার্জি বাড়াচ্ছে কি করে, হাউ ইউ গিভ দ্য এনার্জি, ইলেকট্রনকে কিভাবে এনার্জি দাও। ম্যাক্সিমাম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে হিট এনার্জি দেওয়া হয়। ইলেকট্রনগুলোকে বাইরের থেকে গরম, মানে মেটালটাকে সামান্য গরম করে দেওয়া হয়, বা মেটাল হোক, যেই মেটেরিয়ালটা থাক, যেটাই থাক, সেটাকে সামান্য পরিমাণ একটু গরম করে দেওয়া, হিট করে দেওয়া, মানে হিট দেওয়া হয়। হিট দিলেই ওর এনার্জি বেড়ে যায়, ফলে জাম্প করে যায়, উপরে চলে যায়। বুঝতে পারছো তো? আরো অনেক প্রসেস আছে, ফটো ডায়োড বা তোমরা এলইডির ক্ষেত্রে দেখবে, এলইডির ক্ষেত্রে দেখবে লাইট দিয়ে এনার্জি দেওয়া হয়। ঠিক আছে, সেখানে অনেক মেকানিজম আছে, ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, এই কনসেপ্টটা পাবে এলইডিতে, সেখানে আরো ডিটেলে আরো আলোচনা করব। তো কিছু কিছু জায়গায় দেখবে লাইট দিয়েও এনার্জি দেওয়া হয়। তোমরা জানো E=H, ফোটনের লাইট, ফোটনের এনার্জি জানো, তার আগে কোয়ান্টাম এফেক্ট আমি পড়িয়ে দেবো। তো এইভাবে হিট এনার্জি দিয়ে দেওয়া হয়। এবার খুব মন দিয়ে দেখো, ম্যাক্সিমাম ইউজ করা হয় হিট এনার্জি দিয়ে, ওর এনার্জিটা দেওয়া হয়। তো ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে, যেহেতু ওর ব্যান্ড গ্যাপটা খুব বেশি, তার মানে ওকে বেশি হিট এনার্জি দিতে হবে, ইয়েস অর নো, তাহলে পরেই ও জাম্প করতে পারবে। বুঝতে পারছো সুমনা, আদিরাজ? আচ্ছা। তার মানে এবার যেহেতু ব্যান্ড গ্যাপটা খুব বেশি, তোমাকে বেশি হিট এনার্জি দিতে হবে। এবার যেই ওই হিট এনার্জি দেবে, কি হবে, এই যে মেটেরিয়ালটা যেটা ইনসুলেটর, ওটা কি গলে যাবে বা পুড়ে যাবে। কারণটা কি, ব্যান্ড গ্যাপ খুব বেশি, এনার্জিও বেশি দিতে হবে যদি ওকে এখান থেকে এখানে পাঠাতে হয়, তো হিট এনার্জি বেশি দিতে হবে। তো যেই অত পরিমাণ হিট এনার্জি দেবে, ওই জিনিসটা কি হবে, ও এনার্জি না বাড়িয়ে জিনিসটা ওর যে বয়েলিং পয়েন্ট আছে সেই পয়েন্টে পৌঁছে যাবে। বয়েলিং পয়েন্ট মানে যেখানে ফুটতে থাকে বা গলে যায় বা পুড়ে যায়। বয়েলিং পয়েন্ট লিকুইডের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে পুড়ে যাবে, যে এতটাই ব্যান্ড গ্যাপ বেশি, এতটাই হিট এনার্জি দিতে হবে ওকে দেওয়ার জন্য, সেটা দিয়ে আর ওর এনার্জি আলটিমেটলি বাড়ার আগে জিনিসটাই বার্ন আউট হয়ে যাবে, জিনিসটাই পুড়ে যাবে। তার ফলে কোনোদিনই ওর আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। এই জন্যই ইনসুলেটরগুলো কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। কারণটা কি, ওদের ব্যান্ড গ্যাপটা অনেকটাই বড়, greater than 3 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পেরেছো সবাই? একটু রিপ্লাই দেবে, আন্ডারস্ট্যান্ড, ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, তনিমা বোঝা গেছে? এটা মুছে দিই তাহলে, একটু বলবে, মুছে দেবো? Okay. এবার আমি চলে যাচ্ছি সেমি কন্ডাক্টর, যেটা তোমাদের সিলেবাসে আছে, এটা মেন আমরা পড়বো, বা বাংলায় বলা হয় অর্ধ পরিবাহী। সেমি কন্ডাক্টরে হয় কি, এটা যদি এনার্জি লেভেল হয়, ওর যে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট লেভেল ইসি, আর ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট লেভেল ইভি, এদের মধ্যে গ্যাপটা খুব বেশিও না আবার খুব কমও না। আমি একটু এটাকে ওপরে লিখছি যাতে বুঝতে পারো, একটু চেঞ্জ করছি দাঁড়া। খুব কমও না আবার বেশিও না। এই ব্যান্ড গ্যাপটা কত হয় এর অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি। এই ব্যান্ড গ্যাপটা হয়, ব্যান্ড গ্যাপ ইন কেস অফ সেমিকন্ডাক্টর, কতগুলো এক্সাম্পল দেখতে পাবে, is less than 3 electron volt, is less than 3 electron volt, মানে ব্যান্ড গ্যাপটা খুব বেশিও না আবার একদম জিরো না, মিডিয়াম টাইপের।
তো এর ক্ষেত্রে হয় কি, যেহেতু খুব কম, ব্যান্ড গ্যাপটা খুব কম, এই পরিমাণ এনার্জি তুমি ইজিলি ওদের দিতে পারো। বাইরের থেকে যেই সামান্য পরিমাণ এনার্জি দেবে, ও ইলেকট্রনটা জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, মানে বাইরের দিকে অরবিটে শিফট করে যাবে। তার ফলে যেই ইলেকট্রনটা এখানে চলে যাবে, তুমি কন্ডাক্টিভিটি পারবে, ও ইলেকট্রিসিটিতে কন্ডাকশন করবে, ফলে তুমি কারেন্ট পাবে। এবার কতগুলো এক্সাম্পল আছে সেমিকন্ডাক্টর, তার মানে সেমিকন্ডাক্টরে কি দেখতে পারলে, ব্যান্ড গ্যাপটা খুব মাঝারি ধরনের, খুব বেশিও না, একদমই বেশি না, আবার একদম জিরোও না, জিরো না। যেমন নাকি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখবে ব্যান্ড গ্যাপ জিরো হয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখবে খুব সামান্য পরিমাণ, খুব অল্প পরিমাণ ব্যান্ড এনার্জি গ্যাপ থাকে। কয়েকটা উদাহরণ বলছি, বুঝতে পারবে। সিলিকন একটা টাইপের সেমিকন্ডাক্টর। সিলিকনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ হয়, সিলিকনের ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.14 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো তাহলে সিলিকনের ব্যান্ড গ্যাপ কইটুকু? অনেক কম, 1.14 ইলেকট্রন ভোল্ট। আরেকটা আরেকটা সেমিকন্ডাক্টর আছে উদাহরণ, জার্মেনিয়াম। জার্মেনিয়ামের ব্যান্ড গ্যাপ হচ্ছে 0.67 ইলেকট্রন ভোল্ট। এই দুটো একটু সবাই মনে রেখো। সিলিকনের ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.14, জার্মেনিয়ামেরও আরো কম, 0.67 ইলেকট্রন ভোল্ট। তাহলে এদের ব্যান্ড গ্যাপটা কম, ফলে এরা সামান্য এনার্জি দিলেই ওরা শিফট করে যাবে, কন্ডাক্টিভিটি পাবে। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে, বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এটা লেখা হয়ে গেলে বলবে। তনিমা, সোনাম, সুমনা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি কন্ডাক্টরে। কন্ডাক্টরের শুধু ব্যান্ড ডায়াগ্রামটাই আছে, আর কিছু নেই। এটা একটু বুঝে রাখো, পরের দিন আমি সেমিকন্ডাক্টরের ডিটেলে চলে যাব, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, এন টাইপ, পি টাইপ পড়াবো। কন্ডাক্টরে কি হয়, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না। এমন কি, বলে দিচ্ছি তোমাকে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা আমি হয়তো অন্য ক্লাসে বলবো। এনার্জি, এই ক্ষেত্রে কি হয়, এইটা ধরো কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট লেভেল, আর এইটা কি, ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট লেভেল। বুঝতে পারছো? যেটা নাকি যাদের না গোলায়, আগে দেখছিলে এরকম নর্মাল ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ডটা নিচে থাকে, ভ্যালেন্স ব্যান্ডের টপটা, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্টটা। দুটোর মধ্যে ডিফারেন্স থাকে তো, এটা দেখো, এটা ভ্যালেন্সের টপ, কন্ডাকশনের লোয়েস্ট। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কন্ডাকশনের লোয়েস্টটা মানে এইটা, এই ভ্যালেন্সের হাইয়েস্টের নিচে চলে আসে। বুঝতে পারছো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে, বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ। তার মানে ওদের মধ্যে কোনো ব্যান্ড গ্যাপই থাকে না, পুরো ও নিচে নামতে নামতে ওর নিচে চলে যায়। এবার জিনিসটা কি হয় আমি পরের দিন বোঝাবো। স্টার্টেই আমাকে একটু বলবে, এই যে রিজিয়ানটা যেখানে কন্ডাকশন ব্যান্ডটা ভ্যালেন্স, কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্টটা ভ্যালেন্স ব্যান্ডের টপের নিচে চলে এসেছে, দেখতে পাচ্ছ, এই রিজিয়ানটাকে বলা হয় ওভারল্যাপিং। ওভারল্যাপিং অফ কন্ডাকশন ব্যান্ড and overlapping of conduction band and valence band। এটা আমি একটু, আমাকে কেউ একজন মনে করিয়ে দেবে, সোনাম বা সুমানা অথবা তনিমা, এই জিনিসটা আমি বুঝিয়ে দেবো, খুব ইজি লাগবে, কিচ্ছু না এখানে, একদম খুব ইজি লাগবে। ওই বন্ডগুলো এঁকে, অরবিটগুলো এঁকে বুঝিয়ে দেবো। এটা হয় ওভারল্যাপিং অফ কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এখানে বুঝতেই পারছো কোনো ব্যান্ড গ্যাপ নেই। কন্ডাক্টরের ক্ষেত্রে কি কোনো ব্যান্ড গ্যাপ আছে? এটা কি এদের মধ্যে আছে? না, পুরো উড়িভার্স হয়ে গেছে। সো ব্যান্ড গ্যাপ
in conductor is 0, কোনো ব্যান্ড গ্যাপ নেই, বা ইজি যেটা লিখছিলে ইকুয়াল টু 0 ইলেকট্রন ভোল্ট, কোনো ব্যান্ড গ্যাপ নেই, বিকজ তারা ওভারল্যাপ হয়ে আছে। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পেরেছো তো? এবার ওভারল্যাপ জিনিসটাকে আমি পরের দিন বলে দেবো। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তনিমা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো আজকে যেটা করালাম, সবাই একটু বই দেখে দেখো, প্রথম পার্টটাই দেখো, তোমাদের বইয়ে যার যেখানে আছে, আমি পরে মেটেরিয়াল সব পাঠিয়ে দেবো, একটু দেখো, বুঝতে পারবে। এবং এইভাবে কোনো বইয়েই নেই। সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা? সুমানা, হ্যাঁ স্যার। অধিরাজ, বোঝা গেছে? অধিরাজ, ওকে। আমি নেক্সট ক্লাসে তোমরা কেউ একজন আমাকে মনে করিয়ে দেবে, ওভারল্যাপিংটা দিয়ে স্টার্ট করবো, তারপর আমি সেমিকন্ডাক্টরে ঢুকে যাব। ওখানে স্যার নেক্সট ক্লাসটা কবে একটু বলবেন? নেক্সট ক্লাস হচ্ছে আমার সোমবার সন্ধ্যা 7টা থেকে। ও ঠিক আছে।